বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। তদন্তে উঠে আসা গুমের ঘটনা গা শিউরে ওঠার মতো। কমিশনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এদিকে বিএনপির দ্রুত নির্বাচনের দাবির মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে ভোটের তারিখ দেবে সরকার। কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে দলগুলোর মতামত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন শফিকুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্কারের রূপরেখা নির্ধারণের জন্য মোট 11টি কমিশন গঠন করা হয়, যার মধ্যে 4 সংস্কার কমিশন সুপারিশ সহ রিপোর্ট দিলেও এসব সুপারিশ কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে নানা মহলেই চলছে আলোচনা। রোববার পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাজনৈতিক দলগুলো কি পরিমাণ সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে সরকার। সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতেও মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর। এই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে, এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন, তাদের সাথেও হবে, কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে। তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব, প্রফেসর ইউনূস সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে, তাই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রথমে সেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে, যে আলু যদি এতই উৎপাদন হয় তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই না, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই সঙ্গে হালনাগাদ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি। যেতে চান না কোনো রাজনৈতিক বিতর্কে। রোববার সকালে আগারগাঁওয়ে UNDPর প্রযুক্তি সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিসি একথা বলেন। 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে আপত্তি শুনানির মধ্যে ঘোষণা দেয়া হয় 20 জানুয়ারি থেকে শুরু হবে হালনাগাদ কার্যক্রম। এ প্রক্রিয়ায় আগেই কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। এর অংশ হিসেবে সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিএসির কাছে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ হস্তান্তর করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। পরে স্টেফান লিলার জানান, নির্বাচনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে পর্যালোচনা করছে UNDP। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী UNDP পর্যালোচনা করছে কিভাবে সহায়তা দেয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা দেয়া হচ্ছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, রাজনৈতিক কোনো বিতর্কে যেতে চায় না ইসি। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছে, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার
গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। 6 মাসের মধ্যে হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান সিসি। সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এ কর্মসূচিতে সারা দেশে কাজ করবে 65,000 লোক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে 16 বছর কারাভোগের পর বিস্ফোরক মামলায় জামিনের খবরে উচ্ছ্বসিত 2 শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুনানি ঘিরে কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের সামনে জড়ো হন স্বজনরা। হত্যা মামলায় 1 যুগ আগে জামিন পেলেও বিস্ফোরক মামলা বিচারাধীন থাকায় বন্দি জীবনযাপন করতে হয় আসামিদের। স্বামী বেঁচে থাকতেও যেন বিধবা। দীর্ঘ 16 বছর কারাভোগের পর স্বামীর জামিনের খবরে আনন্দ অশ্রু নেমে আসে এই নারীর চোখে। বিডিআর হত্যা মামলায় নিরপরাধ প্রমাণিত হলেও বিস্ফোরক মামলায় প্রায় 1.5 যুগ কারাভোগ করতে হয়েছে তাকে। আমরা 16 বছর যাবৎ অনেক অত্যাচার, অনেক হয়রানি, অনেক পেরেশানি, অনেক জুলুমের হাতের ভিতর দিয়ে আল্লাহ আজকে আমাদের মুক্তি মিলাই দিছে। আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক সুখ দুঃখ কষ্ট বেদনা এটার মধ্যে জড়িত ভাই। লাইফ শেষ হয়ে গেছে মামলা, আজকে বাড়িছো ভাই, আপনারা দোয়া করেন। উকিল ধরছি, অনেক টাকা পয়সা খরচ করছি। আলহামদুলিল্লাহ আজকে যে জামিন হয়েছে, আমার পরিবার থেকে সবাই আনন্দিত, আমিও আনন্দিত। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কাটিয়ে 16 বছর পর রোববার বিস্ফোরক মামলায় জামিন পান 2 শতাধিক বিডিআর জওয়ান। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত স্বজনরা। তবে দীর্ঘ অপেক্ষার পরও আপিলের কারণে জামিন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকের স্বজন। বিডিআরের একজন নিরস্ত্র ঝাড়ুদার কিভাবে বিস্ফোরক মামলায় আসামি হন, এমন প্রশ্ন তুলে বিস্ফোরক মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এক আসামির স্ত্রী। একটা ঝাড়ুদার কিভাবে আসামি হতে পারে? তাদের একটা অস্ত্র ইস্যু নেই, তাদের একটা পোশাক ইস্যু নেই। 16 বছর ধরে যে আসামি হয়ে জেলখানাতে আছে, এর কারণটাই তো আমি জানি না। আমার বাবা যখন জেলখানায় যায় তখন আমি খুব ছোট, তো বিগত 16 বছর ধরে আমি আমার বাবাকে আমার কাছে পাই নাই। আমার বাবা থেকেও আমার কাছে না থাকা। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 277 জন নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেলেও মুক্তি মেলেনি। দীর্ঘ 16 বছর কারাভোগের পর অবশেষে বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পেলেন প্রায় 2 শতাধিক বিডিআর সদস্য। তাদের পরিবারের একটাই চাওয়া, এইভাবে যেন আর কারো বিনা বিচারে কারাভোগ করতে না হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিজিবি আইন 2010 বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করায় বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি করেন তিনি। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে 6টি দাবি তুলে ধরে মাহিন বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে 30 জানুয়ারির মধ্যে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শেষে প্রকৃত অপরাধী চিহ্নিত করে বিচার করারও দাবি জানান তিনি। এই পিলখানা হত্যাকাণ্ড এবং এর বিচার পুরোটুকুই ছিল ফ্যাসিস্টের সাজানো একটি নাটক। এ কারণে পুরো এই প্রক্রিয়াকেই আমরা বয়কট করছি। 24-এর গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে। এদিকে বিজিবি বিএসএফের সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে শনিবার ভারতীয় নাগরিকরা শূন্য রেখার ভেতরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে, কৃষক ছাড়া স্থানীয়দের শূন্য রেখায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট।
আলতাফ হোসেন, বয়স ৬৫, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ। বেড়া যায়নি যেদিন থেকে সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে। মনে করে যে বিএসএফ সাঁতে হ্যাঁ ভারতের, ওরা সাঁতে থাকছে, ওইখান থেকে শুরু করে কোপাইতে গাছ গেট থেকে ফসল কাটতে লাগলো, বাধা দিচ্ছে, বাধা মানছে না, মানুষ হুটকে ওরা বম মারছে, গ্যাস মারছে, চোখ জ্বলছে, মুখ জ্বলছে, তখন পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাই তোমার ফসলটা কাটিয়েন না, এত রকম আমার বিএসএফ ইয়াতে পুলিশ মানা করছে। যে শুধু আলতাফ হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অনেকে। ভুট্টা ক্ষতি হয়েছে, গম ক্ষতি হয়েছে, গাছ গাছালি কেটে ফেলে দিয়েছে, বহুত রকমের ক্ষতি হয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা গম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান, নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গত ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ৫০ থেকে ১০০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেন বাংলাদেশি নাগরিকরা। এরই জেরে শনিবার ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওরা গম কাটা নিয়ে আমাকে এইভাবে অন্যায় করে বিএসএফ নিয়ে গ্যাস মারছে দিয়ে আমরাকে তেড়ে আমাকে ফসল পানি নষ্ট করে দিয়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে দাবি করে স্থানীয়দের শূন্যরেখায় যেতে বারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে আলোচনার পাশাপাশি দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল। এছাড়া শনিবার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। শিগগিরই নিষ্ঠুর বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম কমিশনের সঙ্গে বৈঠককালে একথা জানান প্রধান উপদেষ্টা। কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ৬ বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। আয়নাঘরের যে বর্ণনা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান গুম কমিশনের সদস্যরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন 25 জানুয়ারি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা এই সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিষয়ক আলোচনা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে বিষয়ে আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শুলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একই দিনে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন 3 পরাশক্তি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত। এর মধ্যে
ঢাকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন ও রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার ইতিবাচক সমাধান হবে। এছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। দেশে সবচেয়ে বড় অঙ্কের প্রকল্প রূপপুরে নির্মাণাধীন 2400 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে রাশিয়ার অর্থ ও কারিগরি সহযোগিতায় $12 বিলিয়ন এই প্রকল্পটির অর্থ পরিশোধ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়েও চলছে আলোচনা। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওঠে রূপপুর প্রসঙ্গ। নতুন রুশ রাষ্ট্রদূতের আশা রূপপুরের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার ইতিবাচক সমাধান মিলবে। We are ready to discuss it with the appropriate authorities of Bangladesh, with the finance ministry. This is the issue which will be settled. I am absolutely sure, and we are on a positive way. রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক মস্কো। এছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে। This cooperation is very important and very significant for both our countries. We have discussed our cooperation and interaction in international arena. We have mentioned about the possibilities of getting the permission for the Bangladeshi labor sources and workers to work in our country, in Russia, in different spheres, in agriculture, householders, and in the field of services. ঢাকায় দায়িত্ব গ্রহণের পর একই দিন পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগেরও। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সায়মা ওয়াজেদ পুতুলের যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, খুব শিগগিরই জুলাই-আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে। রোববার দুপুরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত ও বিচার কাজে স্বচ্ছতা নিশ্চিতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ।
জুলাই আগস্ট হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 131 জনেরও বেশি মন্ত্রী, এমপি, নেতা কারাগারে রয়েছেন। বন্দী আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1 ডজনেরও বেশি সদস্য। বিচার নিশ্চিতে জোরে সোরে চলছে তদন্ত কাজ। রোববার বিচারের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সামগ্রিক বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। পরে চিফ প্রসিকিউটর জানান, কারিগরি সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। খুব শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার অন্তত 2টি মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক, বিচার তার নিজস্ব গতিতেই চলবে। দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা। রাজধানীর মিরপুর 6 নম্বরে বাটার শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী আতর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি মিরপুর 6 প্রশিকার মোড় এলাকায়। এখানে একটি জুতোর দোকান আছে, সেই জুতোর দোকানটিতে আগুন লেগেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি আমাদের জানিয়েছেন যে রাত 12টার কিছু আগে, হয়তো 11:50 কি 11:40-এর দিকে তারা এখানে ধোঁয়া দেখতে পান এবং তার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তো যে জুতো শোরুমটি আছে সেটি আসলে আগুনে এখন পুড়ে যাওয়াতে আমরা বুঝতে পারছি না এটি কোন জুতার শোরুম ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন যে এটি বাটার একটি শোরুম, সেই বাটার শোরুমে আগুনের ঘটনা ঘটেছে। তো শুরু থেকে এখানে ধোঁয়া বের হচ্ছিল এবং ফায়ার সার্ভিস এসেও সে ধোঁয়া অনুযায়ী আগুনটি খোঁজার চেষ্টা করছিলেন যে কোথায় আগুনটি আছে। এবং দেখতে পাচ্ছেন যে শোরুমের যে গ্লাসগুলো আছে সেগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পানি ছিটাতে থাকেন শুরু থেকেই। এবং এক পর্যায়ে তারাও দেখতে পান, আমরাও দেখতে পাই ভেতরে আগুনের কিছুটা লেলিহান শিখা আমাদের নজরে আসে এবং ফায়ার সার্ভিসেরও নজরে আসে। তার প্রেক্ষিতে ফায়ার সার্ভিস সেই আগুনের যে সোর্স, সেই সোর্সটি খুঁজে পাওয়ার চেষ্টা করেন এবং সেই সোর্স খুঁজে পেয়ে আগুন নেভানোর কাজ তারা শুরু করেন। এবং আমরা যতটুকু জেনেছি যে খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং শুরু থেকেই তারা এসে এই গ্লাসগুলো ভেঙে আগুন নেভানোর জন্য পানি দেওয়া শুরু করেছেন। তো শুরুতে আমরা যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন এবং প্রচুর ফায়ার ফাইটার তারাও আগুন নেভানোর কাজে নিয়োজিত আছেন। আমরা দেখেছি যে মাস্ক পরে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে একজন ফায়ার ফাইটার তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং ভিডিও করে এনেছেন যে আসলে কোথায় আগুনটি লেগেছে, কি অবস্থা বা কতটুকু আগুনের ক্ষতি হয়েছে সেটি আসলে পরে জানা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে বাটারই শোরুম। আমরা এখন নিশ্চিত হয়েছি কারণ বাটার একটি সাইনবোর্ড আমাদের এখানে আমরা দেখছি যে পড়ে আছে। বাটার শোরুমে যে আগুনের ঘটনা ঘটেছে সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস যেই দুঃখিত এখানে প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যতটুকু আসলে এখানে পানি ছেটানো হচ্ছে, পানি ছেটানোর পরপরই ধোঁয়ার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন আগুনে যখন পানি পড়ে তখন ধোঁয়ার সৃষ্টি হয় প্রচুর এবং তার কারণেই এখানে এখন প্রচুর ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং ধোঁয়াগুলোটা কিছুটা টক্সিক। এ কারণেই টক্সিক বলা চলে, কারণ এখানে যেই জুতোগুলো আছে আপনারা জানেন অধিকাংশই রাবারের বা স্পঞ্জের কিছু জুতো রয়েছে বা স্যান্ডেল রয়েছে, যেগুলো আসলে যখন পড়ে তখন প্রচণ্ড বিষাক্ত একটি গ্যাস তৈরি হয়, যেটি আমরা বিভিন্ন সময় আগেও দেখেছি। তো এই কারণে এখানে কিছুটা আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিস কিন্তু খুব সতর্কতার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে আগুন নেভানোর জন্য তারা প্রয়োজনীয় যে কাজগুলো করার সেগুলো তারা করছেন। এবং এর উপরে একটি রেস্টুরেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, সেটির নাম হচ্ছে পিজাস্তান। এই পিজাস্তান রেস্টুরেন্ট যেহেতু রয়েছে আমরা জানি যে সেই রেস্টুরেন্টগুলোতে সচরাচর গ্যাস সিলিন্ডার থাকে। তো তার প্রেক্ষিতে আসলে আগুন যদি কোনো কারণে ছড়িয়ে যায় বা আরও বেশি ছড়ায়, তো আরও ছড়িয়ে গেলে কিন্তু সেখানেও আগুন ছড়ানোর সম্ভাবনা থাকে এবং আগুন সেখানে ছড়িয়ে গেলে যেহেতু গ্যাস সিলিন্ডার আছে
সেই কারণে সেই গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণের সংখ্যা তৈরি হয়। তো যেই কারণে ফায়ার সার্ভিস খুব সতর্কতার সাথে চেষ্টা করছেন আগুনটি এখানেই যেন শেষ করা যায়। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুর থেকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 10টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত নিরাপত্তার রক্ষীরা জানান, রোববার রাত 8:30 নাগাদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও অনুভব করেন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাস সময় বেঁধে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। একই সঙ্গে আগামী বর্ষার আগে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও জানান তারা। শনিবার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে নানা অসঙ্গতি ও সমস্যা খুঁজে বের করেন 3 উপদেষ্টা। পরদিন এই নিয়ে বন্দরনগরী সার্কিট হাউসে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। বক্তারা জানান, অতীতে বড় বড় প্রকল্পে লুটপাট ও দুর্নীতির কারণে কাজে আসেনি জলাবদ্ধতা নিরসন প্রকল্প। 300 কোটি টাকার বাজেট 1300 কোটি টাকা হয়ে যায়। এগুলি কেন? এই অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবাইই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আনতে হবে। আমাদের যে খাল এবং নদীতে যেন কোনো অবস্থাতেই কোনো বর্জ্য অথবা পলিথিন না ফেলেন, তাহলে আমাদের এই যে কাজটি হবে সেই কাজটি সাস্টেইন করবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাস সময় বেঁধে দেন 3 উপদেষ্টা। জানান, বরাদ্দ, মামলা ও ভূমি অধিগ্রহণ জটিলতা সহ সব বিষয় এখন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ড্রেনে যদি ময়লা নিক্ষেপ করে এটা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষায় আমরা আসবো, তখন যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব। এবং আজ যেটা বললাম যে আমরা এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। সরজমিনে দেখলাম এবং আমরা শুনেছি, আমরা একটা কর্ম পরিকল্পনা এর থেকে তৈরি করে নেব এবং সেই অনুযায়ী আমরা ইন্টেন্সিভলি এটাকে ফলো আপ করব। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে দেয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনে 14,500 কোটি টাকার প্রকল্প। যদিও এরই মধ্যে 8,500 কোটি টাকা ব্যয়ে 76% কাজ শেষ হয়েছে দাবি সংস্থাগুলোর। তবে এই প্রকল্প থেকে দৃশ্যমান উন্নয়ন ও তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। এর জন্য যারা দায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ঘোষণা দিয়েছে মেডিনোভা মেডিকেল। প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। এর আগে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে রিয়াদের রওদা এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেলের মহাব্যবস্থাপক আবুল খায়ের, মার্কেটিং ম্যানেজার শরীফ হোসেন, আব্দুর রহমান সহ অনেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপির বিপক্ষে তৎপর ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি, বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমার মায়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন। 2-1 দিনের মধ্যে মিলবে মুক্তি। সাজা ভোগ করাদের বিষয়ে সিদ্ধান্ত পরে। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।